আমরা তো সাধারণত স্ট্রাকচার বা কাঠামোকে একটা জড়বস্তু বলেই ভাবি, তাই না? কিন্তু ব্যাপারটা ঠিক তেমন নয়। মানুষের শরীরের মতোই এই যে বিশাল বিশাল বিল্ডিং, ব্রিজ, এগুলো কিন্তু সময়ের সাথে সাথে বুড়ো হয়, দুর্বল হয়ে পড়ে, এমনকি রীতিমতো অসুস্থও হতে পারে। চলুন আজ আমরা এই কাঠামোর অসুখ-বিসুখ আর তার চিকিৎসা নিয়ে একটু গভীরে যাই। তো প্রশ্নটা হলো, যখন একটা বিল্ডিং অসুস্থ হয় তখন ঠিক কি হয়, কি লক্ষণ বা সিমটমস দেখা যায়, আর আমরা মানে ইঞ্জিনিয়াররা কিভাবে সেই রোগের আসল কারণটা খুঁজে বের করি? এখানেই আমাদের আসল ভূমিকাটা সামনে আসে। একজন সিভিল ইঞ্জিনিয়ারকে আপনারা একটা বিল্ডিংয়ের ডাক্তার বা স্ট্রাকচারাল ডক্টর হিসেবে ভাবতে পারেন। আমরা প্রথমে বিল্ডিংয়ের লক্ষণগুলো দেখি, যেমন ধরুন দেয়ালে ফাটল ধরেছে বা ছাদ থেকে কংক্রিট খসে পড়ছে। তারপর নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে রোগের মূল কারণটা ধরি, আর সবশেষে সঠিক চিকিৎসার জন্য একটা প্রেসক্রিপশন তৈরি করি। আচ্ছা, তাহলে চলুন আমাদের প্রক্রিয়ার প্রথম ধাপে যাওয়া যাক। একজন ডাক্তার যেমন প্রথমে রোগীকে ভালো করে দেখেন, শোনেন, আমরাও ঠিক সেভাবেই একটা কাঠামোর স্বাস্থ্য পরীক্ষা বা চেকআপ শুরু করি। দেখা যাক এই ডায়াগনোসিসটা ঠিক কিভাবে হয়। দেখুন, এই ডায়াগনস্টিক প্রক্রিয়ার মূলত 3টে ধাপ আছে। একদম প্রথমে হলো ভিজুয়াল ইন্সপেকশন, মানে খালি চোখে খুঁটিয়ে দেখা যে কোথায় কি সমস্যা হচ্ছে। দ্বিতীয় ধাপে আমরা করি নন ডিস্ট্রাকটিভ টেস্টিং বা এনডিটি। এখানে বিশেষ কিছু যন্ত্রপাতি ব্যবহার করে স্ট্রাকচারের কোনো ক্ষতি না করেই তার ভেতরের অবস্থাটা বোঝার চেষ্টা করা হয়। আর সবশেষে যদি দরকার পড়ে তখন করা হয় কোর স্যাম্পলিং। এটা অনেকটা মানুষের শরীর থেকে ব্লাড স্যাম্পল নেওয়ার মতো, যেখানে আমরা কংক্রিটের একটা ছোট্ট অংশ কেটে নিয়ে ল্যাবে পাঠাই বিস্তারিত পরীক্ষার জন্য। আমাদের এই ডাক্তারি পরীক্ষার জন্য কিছু খাস যন্ত্রপাতিও আছে, যেমন আল্ট্রাসাউন্ড পালস ভেলোসিটি, যা অনেকটা শরীরের আল্ট্রাসাউন্ডের মতো কাজ করে। এটা কনক্রিটের মধ্যে দিয়ে শব্দ তরঙ্গ পাঠিয়ে দেখে যে ভেতরে কোনো ফাঁপা জায়গা বা দুর্বলতা আছে কিনা। আবার ধরুন পেনিট্রেশন রেজিস্ট্যান্স টেস্ট, যেটা কংক্রিটের সারফেস কতটা শক্ত সেটা মাপে। এছাড়া ফাটল ঠিক কতটা চওড়া তা মাপার জন্য ক্র্যাক কম্প্যারেটর, আর নমুনা নেওয়ার জন্য কোর ড্রিলিং তো আছেই। তাহলে একটা বিল্ডিংকে পরীক্ষা করার জন্য স্ট্রাকচারাল ডাক্তার প্রধানত কোন 3টি পদক্ষেপ নেন? তো ডায়াগনোসিস তো হলো, এবার রোগের নামগুলো জানার পালা। মানে কংক্রিটের কি সাধারণ অসুখ হয় সেটা বোঝা দরকার। ঠিক কি কারণে একটা মজবুত কংক্রিট কাঠামো সময়ের সাথে সাথে খারাপ হতে শুরু করে? চলুন সেই মূল কারণগুলোই এবার আমরা দেখি। কংক্রিটের এই অসুখগুলোকে আমরা মোটা দাগে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো ফিজিক্যাল ডিটোরিওরেশন, যেটা মূলত পরিবেশের কারণে হয়, যেমন ধরুন অতিরিক্ত গরম বা ঠান্ডা, আর্দ্রতা বা সাধারণ ব্যবহারজনিত ক্ষয়। আর দ্বিতীয়টা হলো কেমিক্যাল ডিটোরিওরেশন, যেটা হয় কংক্রিটের ভেতরে চলা বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক বিক্রিয়ার ফলে। এখানে দেখুন কংক্রিটের কিছু কমন অসুখ আর তাদের লক্ষণ দেওয়া আছে। এর মধ্যে সবচেয়ে খতরনাক হল রিবার করোশন, মানে রডে মরচে পড়া। এটা ঠিক মানুষের হাড়ের অস্টিওপোরোসিস রোগের মতো, যা স্ট্রাকচারের কঙ্কালটাকেই ভেতর থেকে ঝাঁঝরা করে দেয়। এর লক্ষণ কি? দেওয়ালে মরচের ছোপ ছোপ দাগ আর চাংড়ের মতো কংক্রিট খসে পড়া। একইভাবে ফ্রিজ থ সাইকেলের ক্ষতিকে আমরা শীতের পর রাস্তায় তৈরি হওয়া গর্তের সাথে তুলনা করতে পারি। আর সালফেট অ্যাটাক হলে কংক্রিটটা ঠিক যেন জলে ভেজা বিস্কুটের মতো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তবে সব দোষ কিন্তু পরিবেশ বা কেমিক্যালের নয়। কিছু সমস্যা থাকে জন্মগত, মানে বানানোর সময় কিছু ভুল হয়ে যায়। এগুলোকে আমরা অরিজিনাল সিনস বলতে পারি। যেমন কংক্রিট বানানোর সময় প্রয়োজনের থেকে বেশি জল মিশিয়ে দেওয়া। এটা অনেকটা তরকারিতে বেশি জল দিয়ে ঝোল পাতলা করে ফেলার মতো। এতে কি হয়? ওয়াটার সিমেন্ট রেশিও বেড়ে যায়, কংক্রিটের ভেতরে ছিদ্র তৈরি হয়, আর ওর শক্তি আর ঘনত্ব দুটোই কমে যায়। এই ভুলগুলো হয়তো সরাসরি বিল্ডিংটাকে ফেলে দেয় না, কিন্তু অন্য সমস্যাগুলোর প্রভাবকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। কংক্রিট কাঠামোর ভেতরে আক্রমণ করতে পারে এমন দুটি প্রধান রাসায়নিক শত্রু কি? এবার আসা যাক সবচেয়ে স্পষ্ট লক্ষণটার কথায়, ফাটল বা ক্র্যাকস। এই ফাটলগুলো হলো এক একটা সূত্র। একজন গোয়েন্দা বা ডাক্তারের কাছে এই সূত্রগুলোই বলে দেয় যে ঠিক কোথায় কি গড়বড় হয়েছে। প্রত্যেকটা ফাটলের কিন্তু একটা নিজস্ব ভাষা আছে। এই যে ডায়াগোনাল বা কোনাকুনি ফাটল দেখছেন, এগুলো সাধারণত শিয়ার স্ট্রেসের কারণে হয়। শিয়ার স্ট্রেস কি? যখন দুটো উল্টো দিকের শক্তি কোনো জিনিসকে মাঝখান থেকে কেটে ফেলার চেষ্টা করে, ঠিক কাঁচি দিয়ে কাগজ কাটার মতো। ভাবুন তো, একজন ফাস্ট বোলারের পায়ে যে স্ট্রেস ফ্র্যাকচার হয়, এটাও অনেকটা সেরকমই। এটা বুঝিয়ে দেয় যে প্রচণ্ড চাপটা কোন দিক থেকে আসছে। বিম বা কলমের মতো লোড বেয়ারিং মেম্বারে এই ফাটল খুব কমন। এরপর আছে প্যাটার্ন ক্র্যাকস বা ম্যাপ ক্র্যাকস। এগুলো দেখতে ঠিক যেন শুকনো কাদামাটির ওপর যেরকম জালের মতো ফাটল ধরে সেরকম।
এই ফাটলগুলো খুব গভীর হয় না আর সাধারণত সারফেস লেয়ার শুকিয়ে সংকুচিত হয়ে যাওয়ার কারণেই তৈরি হয়। আবার এই যে ভার্টিক্যাল বা লম্বা ফাটল, এর মানে কিন্তু নির্ভর করে এটা কোথায় হয়েছে তার উপর। একটা কলমের মানে হতে পারে যে তার উপর বেশি লোড পড়ছে, আবার একটা দেয়ালে একই ফাটলের কারণ হতে পারে সংকোচন বা তাপমাত্রার ওঠানামা। ঠিক যেমন শরীরের কোথায় ব্যথা হচ্ছে তার উপর ভিত্তি করে ডাক্তার রোগের কারণটা আন্দাজ করেন। একটি বিমে ডায়াগোনাল বা কোনাকোনি ফাটল সাধারণত কোন ধরনের বলের কারণে হয়? বেশ, রোগ তো ধরা পড়ল, তার কারণও বোঝা গেল। এবার তো চিকিৎসার পালা, তাই না? মানে সঠিক ওষুধটা বেছে নিতে হবে। প্রত্যেকটা রোগীর জন্য যেমন আলাদা চিকিৎসা আছে, ঠিক তেমনি কাঠামোর প্রত্যেকটা সমস্যার জন্য আলাদা আলাদা মেরামতের কৌশল আছে। আমাদেরই প্রেসক্রিপশন লিস্টে অনেক কিছুই আছে, যেমন ফাটল ভরানোর জন্য আছে গ্রাউটিং আর ইনজেকশন, দুর্বল হয়ে পড়া কলামকে আবার শক্তিশালী করার জন্য আছে জ্যাকেটিং, মানে বাইরে থেকে একটা নতুন কংক্রিটের স্তর দিয়ে মুড়ে দেওয়া, ঠিক যেন ভাঙা হাতে প্লাস্টার করা। আবার ধরুন কোনো সারফেস দুর্বল হয়ে গেলে তার উপর শর্টক্রিট মানে স্প্রে করে কংক্রিটের একটা নতুন লেয়ার দেওয়া হয়। প্রত্যেকটা সমস্যার জন্য একদম মাপা সমাধান। আচ্ছা, কংক্রিটের ক্ষতির এই যে এতগুলো কারণ, এগুলো মনে রাখার একটা ছোট্ট ট্রিক আছে। শুধু মনে রাখুন PCO। পি হলো ফিজিক্যাল, সি হলো কেমিক্যাল, আর ও হলো অরিজিনাল সেন্স, মানে ডিজাইন বা বানানোর সময়ের ভুল। এই PCO মনে রাখলেই কিন্তু মূল কারণগুলো মাথায় থেকে যাবে। চলুন তাহলে পুরো আলোচনাটা একবার ঝটপট রিভিশন করে নেওয়া যাক। একজন স্ট্রাকচারাল ডক্টর হিসেবে আমাদের কাজের যে মূল ধাপগুলো সেগুলো এক ঝলকে দেখে নিই। আমাদের পুরো কাজের ধারা বা ওয়ার্কফ্লোটা আসলে এই 4টে সহজ ধাপে সাজানো। স্টেপ 1, লক্ষণ খোঁজা, মানে ফাটল, মরচে, কংক্রিট খসে পড়া ইত্যাদি দেখা। স্টেপ 2, টেস্ট করা, মানে এনডিটির মাধ্যমে ভেতরের স্বাস্থ্য পরীক্ষা। স্টেপ 3, রোগ নির্ণয় করা, আসল কারণটা কি, ফিজিক্যাল, কেমিক্যাল নাকি অরিজিনাল সেন। আর ফাইনালি স্টেপ 4, সঠিক চিকিৎসা প্রেসক্রাইব করা, মানে একদম উপযুক্ত মেরামতির পদ্ধতিটা বেছে নেওয়া। সব শেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। একটা বিল্ডিংয়ের স্বাস্থ্য আর তার অসুস্থ হওয়ার কারণগুলো এত ভালোভাবে বুঝতে পারাটা ভবিষ্যতে আমাদের নতুন স্ট্রাকচার ডিজাইন করার পদ্ধতিকে কিভাবে বদলে দিতে পারে? দেখুন, এই পুরো আলোচনাটা কিন্তু শুধু পুরনো বিল্ডিং সারানোর জন্য নয়। একটা স্ট্রাকচার কেন আর কিভাবে ফেল করে এটা বোঝাটাই হলো ভবিষ্যতের জন্য আরও স্মার্ট, আরও টেকসই আর আরও মজবুত পরিকাঠামো বানানোর আসল চাবিকাঠি। টেকনোলজি যত এগোচ্ছে, আগামী দিনে স্ট্রাকচারাল ডক্টর শুধু সারাই করবে না, সে হবে একজন প্রিভেন্টিভ হেলথ স্পেশালিস্ট। সে এমন বিল্ডিং ডিজাইন করবে যা নিজের স্বাস্থ্য নিজেই খেয়াল রাখতে পারবে, এমনকি ছোটখাটো সমস্যা নিজেই সারিয়ে নিতে পারবে। আজকের এই জ্ঞান সেই ভবিষ্যতেরই ভিত্তি স্থাপন করছে।